পশ্চিমবঙ্গের বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে উত্তাল হয়ে উঠেছে রাজ্যের রাজনীতি। এই ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে সরাসরি অভিযুক্ত করে একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছে বিজেপি। তবে এই হত্যাকাণ্ড নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে না চাইলেও এর পেছনে রাজনৈতিক যোগসূত্র থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। বিস্তারিত শারমিন স্বপ্না রিপোর্টে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে সরাসরি অভিযুক্ত করে একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছে বিজেপি। এদিকে সহকারীর মৃত্যুর বিষয়ে নিন্দা জানিয়ে এই ঘটনার পিছনে রাজনৈতিক যোগসূত্র আছে বলে দাবি করেন শুভেন্দু। এটি পূর্ব পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। এটা শুধু আমরা বলছি না, পুলিশ নিজেও একথা বলেছেন। হত্যার আগে 2 থেকে 3 দিন ধরে ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছিল হত্যাকারী। এই ঘটনায় নিন্দা জানিয়েছেন অন্য বিজেপি নেতারাও। ঘটনার জন্য দায়ী করেন তৃণমূল কংগ্রেসকে। সন্ত্রাস শেষ করতে যাচ্ছে না তো, ছুরি আমরা পরে রাখিনি, শুধু দল আমাদের বেঁধে রেখেছে। যে পরিবেশ 15 বছর ধরে তৈরি হয়েছিল, ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও সেই পরিবেশের নির্যাস আমাদের সমাজে যে বিষ তা ছড়িয়ে রেখে দিয়ে গেছে তৃণমূলের এই আবহাওয়া। পুলিশ জানায় হত্যার ঘটনায় নকল নাম্বার প্লেট যুক্ত একটি গাড়ি ব্যবহার করা হয়েছে। এছাড়া এ নিয়ে তদন্ত চলছে বলেও জানায় পুলিশ। আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। যে গাড়ি ক্রাইম মধ্যে ব্যবহার হয়েছে সেই গাড়িটা সিজ করা হয়েছে। সেটা দেখে মনে হচ্ছে যে ওই গাড়ির নাম্বার প্লেটটা টেম্পার করা হয়েছে। সেই শিলিগুড়িতে গাড়িটা রেজিস্টার্ড, সেইটা নাম্বার প্লেট এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা ফেক নাম্বার প্লেট। বুধবার রাতে কলকাতার মধ্যমগ্রামের দোহারিয়াতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথের গাড়ির পিছু নেয় দুর্বৃত্তরা। এ সময় চন্দ্রনাথের গাড়ি লক্ষ্য করে 4 রাউন্ড গুলি ছোড়ে তারা। এতে গুলিবিদ্ধ হন চন্দ্রনাথ ও তার গাড়ি চালক বুদ্ধদেব বেরা। বিজেপির একটি সূত্র জানায়, ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দুর হয়ে কাজ করেছিল চন্দ্রনাথ ও বুদ্ধদেব বেরা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবারের বিধানসভার ভোটে 2টি আসনে নির্বাচন করে 2টিতেই জয়লাভ করেন। ভবানীপুরে মমতা ব্যানার্জিকে এবং নন্দীগ্রাম আসনে তৃতীয়বারের মতো জয় পান তিনি। শারমিন স্বপ্না, 71। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথকে। এ নিয়ে আরো তথ্য জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, চন্দ্রনাথ রথকে হত্যার ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা, পুলিশ কি বলছে, গুলিবিদ্ধ বুদ্ধদেব বেরার এখন কি অবস্থা, এবং একই সাথে জানাবেন নতুন করে কোনো সহিংসতার খবর পেয়েছেন কিনা, সব মিলে একটু জানবো। বেরার শারীরিক অবস্থা এখনো সংকটে আছে। আর অন্যদিকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু চন্দ্রনাথ রথের মরদেহ আনা হয়েছে। এখানে শুভেন্দু অধিকারী আছেন এবং গোটা এলাকা কিন্তু সিআরপিএফ পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আছেন। তো সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থমথমে কার্যত। এবং উল্লেখযোগ্য বিষয় হলো যে এই যে চন্দ্রনাথ রথ, ইনি কিন্তু প্রথম ব্যক্তি নন যিনি শুভেন্দু অধিকারীর পিএস যার আততায়ীর হাতে মৃত্যু হয়েছে। এর আগে ইতিপূর্বে যতজন তার পিএস ছিলেন প্রত্যেকের কিন্তু আততায়ীর হাতে মৃত্যু হয়েছে। তো স্বাভাবিকভাবে এই মৃত্যুটার নেপথ্যে রাজনৈতিক নাকি বিদেশি শক্তি, সে কারণে কিন্তু একাধিক তদন্ত সংস্থা তৈরি করা হয়েছে। তারা তদন্ত শুরু করেছে, যেমন সিট গঠন করা হয়েছে। তারা সর্বত্রই কিন্তু সিআইডি তদন্ত করছে, বিএসএফ এর তদন্তকারীরা তদন্ত করছে, তাদের গোয়েন্দা বাহিনী তদন্ত করছে। এছাড়া নানা ধরনের কেন্দ্রীয় গোয়েন্দা, রাজ্যের গোয়েন্দা সংস্থা কিন্তু তদন্তে নেমেছে। প্রাথমিক সূত্র মতে বেশ কিছু আলামত পাওয়া গেছে, সেটা এখনো পুলিশের তরফ থেকে প্রকাশ করা হয়নি। সমস্ত রুটের মধ্যমগ্রাম দোহারিয়া এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ, কোথা থেকে এসেছিল, কোন দিকে পালিয়ে গেছে। ইতিমধ্যে যে গাড়িতে আততায়ীরা এসেছিল সেই গাড়ির নম্বর প্লেট কিন্তু ভুয়ো, এমনটা আর কি জানা গেছে। আরো একটি বিষয় যে গতকাল রাত 9টার পরে এই চন্দ্রনাথ হত্যা সহ বেশ কিছু জায়গায় কিন্তু আরো সহিংসতার ঘটনা ঘটে। একই সময়ে কারা ঘটলো, এটা কোনো ষড়যন্ত্র নয় তো? সব দিক খোলা রেখে কিন্তু পুলিশ তদন্ত করছে। ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে প্রত্যেকটি জেলার এসপি, জেলা শাসক প্রত্যেকেই কিন্তু কড়া হাতে ব্যবস্থা নেওয়ার যে কোনো ঘটনার তারা ইঙ্গিত দিয়েছে। তারপর থেকে দেখা গেল সকালবেলায় কিন্তু আতঙ্ক কাটেনি।
বহু রাজ্যের বহু বেসরকারি স্কুল তারা কিন্তু ছুটি দিয়েছে, পরিস্থিতি নজর রেখে পরবর্তীতে তারা স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে। বাজার থেকে রাস্তাঘাট সর্বত্রই কিন্তু মানুষের সংখ্যা কমেছে, আগে যে ভিড় ছিল সেই ভিড়টা দেখা যাচ্ছে না। যদিও বিজেপির দাবি 21 সালের যে ভয়াবহতা তৃণমূল নামিয়ে এনেছিল 1% এই পশ্চিমবঙ্গে এই যে 26 সালের বিধানসভা নির্বাচনে দেখা যায়নি, হয়নি। তো স্বাভাবিকভাবে এই যে ঘটনার তদন্ত এবং পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে কিন্তু তাকিয়ে রাজ্যবাসী এবং কারা ঘটালো এই এত বড় একটা নৃশংস ঘটনা সেটাও সেই তদন্তে কি উঠে আসে সেদিকেও কিন্তু তাকিয়ে আছে সকলে। সত্যজিৎ, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আমরা আপনার সাথে যুক্ত হব। দর্শক, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর সেখানকার এখন পরিস্থিতি কি সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সদ্য সমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিতে পারছেন না থালাপতি বিজয়। তার দল তামিলাকা ভেট্রি কাজাঘাম বা টিভিকে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এই বিলম্ব। রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর এখনো বিশ্বাস করেন না যে সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যা টিভিকের আছে। এরই মধ্যে রাজ্যপাল বিধানসভা ভেঙে দিয়েছেন। এরপর তিনি কেরালার উদ্দেশ্যে রওনা হন, যেখানে তিনি রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। বুধবার রাজ্যপালের সাথে এক বৈঠকে বিজয় পরবর্তী সরকার গঠনের দাবি পেশ করেন। জানা গেছে টিভিকে সাধারণ সম্পাদক আব্দ অর্জুনও তাদের আইনি দলকে সাথে নিয়ে রাজ্যপালের সাথে দেখা করবেন। তামিলনাড়ুর সর্বশেষ বিধানসভা নির্বাচনে 108টি আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে বিজয় টিভিকে। 118 আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য তাদের আরও অন্তত 10টি আসনের প্রয়োজন ছিল। কংগ্রেসের 5টি আসনের সমর্থনে এই সংখ্যা 112তে পৌঁছেছে, যার ফলে জয়ের লক্ষ্যমাত্রা ছোঁয়ার জন্য টিভিকের আরও 6টি আসন প্রয়োজন। ভারতের এবারের বিধানসভা নির্বাচন উলটপালট করে দিয়েছে অনেক কিছু। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন নির্বাচনে কেবল পরাজিতই হননি, বরং নিজেদের দুর্গে রীতিমতো ধরাশায়ী হয়েছেন। রাজনৈতিক মানচিত্রে তাদের আধিপত্য এখন ধূসর, আর তাদের দলগুলো নিজ রাজ্যে এখন কার্যত চলে গেল দ্বিতীয় সারির ভূমিকায়। তাহলে এখন এই দুই তুখোড় নেতার ভবিষ্যৎ কি হবে, জানাচ্ছেন শারমিন স্বপ্না। বছরের পর বছর নিজ রাজ্যে দাপটের সঙ্গে শাসন করে এসেছেন ভারতের দুই মুখ্যমন্ত্রী মমতা ও স্ট্যালিন, কিন্তু এবার পাল্টে গেছে পুরনো সব হিসেব নিকেশ। মমতা এবং স্ট্যালিন দুজনেই নিজ নিজ এলাকায় পরাজিত হয়েছেন। মমতা ভবানীপুরে হেরেছেন তার এক সময়ের ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারীর কাছে, আর স্ট্যালিন কোলাথুর কেন্দ্রে পরাজিত হয়েছেন VS বাবুর কাছে, যিনি 2011 সালে স্ট্যালিনের জয়ের কারিগর ছিলেন। তবে ভোটে হারলেও মমতা বা স্ট্যালিন দুজনের কেউই লড়াই ছাড়ার পাত্র নন। তারা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন এখনই হার মানবেন না তারা। ভোটের ফল আসার পরেই মমতা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছেন। এছাড়া এই পরাজয়কে ন্যায্যতার যুদ্ধ হিসেবে চিত্রায়িত করেছেন। ভবিষ্যতে মমতা সম্ভবত আরও জোরালোভাবে তার সেই পরীক্ষিত বাংলা বনাম বহিরাগত বয়ানে সোচ্চার হবেন এবং বিজেপির জয়ের মুখে নিজেকে আবারও রাজ্যের রক্ষক হিসেবে প্রমাণ করার চেষ্টা করবেন। এদিকে মমতার মতো স্ট্যালিনের ক্ষেত্রে কোনো দৃশ্যমান সংকেত ছিল না, নিম্নমুখী কোনো প্রবণতা ছিল না। স্ট্যালিনের পতন হয়েছে সরাসরি। বিজয় থালাপতির তারকা খ্যাতি ও তরুণ নেতৃত্বের প্রতিশ্রুতি স্ট্যালিনের দল ডিএমকের পক্ষে মোকাবেলা করা কঠিন হয়েছে। ম্লান হয়ে গেছে ডিএমকের দীর্ঘদিনের ঐতিহ্য। কিন্তু স্ট্যালিনও লড়াই ছাড়ছেন না। তিনিও এখন মমতার মতোই নিজেকে দ্রাবিড় পরিচয়ের রক্ষক হিসেবে তুলে ধরার চেষ্টা করবেন। তবে স্ট্যালিনের জন্য নতুন চ্যালেঞ্জ হলো তাকে এমন এক দলের সঙ্গে লড়তে হবে যারা কখনো ক্ষমতায় ছিল না, এবং এমন এক মুখ্যমন্ত্রীকে মোকাবেলা করতে হবে যিনি আগে কখনো রাজনীতিবিদ কিংবা আইন প্রণেতা ছিলেন না। শারমিন স্বপ্না, ৭১। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন গত 24 ঘন্টায় ইরানের সাথে বেশ ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং একটি চুক্তিতে পৌঁছানোর দারুণ সুযোগ তৈরি হয়েছে। ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প এসব তথ্য জানান। এ সময় তেহরান কোনো চুক্তি না করলে আবারও হামলা চালানোর হুমকি দেন তিনি। ট্রাম্প বলেন, ইরান যদি আগের শর্তগুলো সম্মত হয় তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে শুরু করা এই যুদ্ধের অবসান হতে পারে এবং হরমুজ প্রণালী আবারও সময়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে। তবে এই প্রস্তাবের এখনও কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি ইরান। দেশটির পররাষ্ট্র
পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুদ্ধবন্ধে নতুন মার্কিন প্রস্তাবটি তারা পর্যবেক্ষণ করছেন এবং এই বিষয়ে তাদের চূড়ান্ত জবাব তারা পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানাবেন। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে বুধবারও লেবানন জুড়ে বোমা হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত 13 জন নিহত হয়। ইসরায়েলি সেনাবাহিনী IDF জানিয়েছে তারা হিজবুল্লাহর এক শীর্ষ কর্মকর্তাকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের কথিত একটি সুইসাইড নোট বুধবার জনসম্মুখে এনেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। তবে এই নথির সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং এতে কোনো তারিখও উল্লেখ নেই। প্রয়াত এই যৌন অপরাধীর এক সাবেক কারাসঙ্গী দাবি করেছেন যে তিনি এই চিরকুটটি খুঁজে পেয়েছিলেন। এরপরই আদালতের নথিতে এটি যুক্ত করা হয়। স্বাক্ষরবিহীন ওই চিরকুটে লেখা ছিল, তারা কয়েক মাস ধরে অ্যাপস্টেইনের বিরুদ্ধে তদন্ত করেছে কিন্তু কিছুই পায়নি। এতে আরও লেখা ছিল, বিদায় বলার জন্য নিজের সময় নিজে বেছে নিতে পারাটা ভাগ্যের বিষয়। সাবেক ওই কারাসঙ্গী জানান, 2019 সালের জুলাই মাসে অ্যাপস্টেইন একবার আত্মহত্যার ব্যর্থ চেষ্টা করেছিলেন। সেই সময়ের চিরকুট এটি। এর কয়েক সপ্তাহ পরেই যৌন পাচারের মামলায় বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় কারাগারে নিজের সেলে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। সে সময় ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছিল তিনি আত্মহত্যা করেছেন। কিছুদিন আগেই মার্কিন বিচার বিভাগ অ্যাপস্টেইন সংক্রান্ত কয়েক মিলিয়ন নথি অবমুক্ত করার কথা জানিয়েছিল। এরপরই আদালতের পক্ষ থেকে এই নথি প্রকাশের বিষয়টি সামনে এলো। হাত বদলের কারণে কয়েক গুণ বেড়ে গেছে কুয়েতের ভিসার মূল্য। সরকার নির্ধারিত খরচ প্রায় 1,60,780 টাকা হলেও বাস্তবে একজন বাংলাদেশি শ্রমিককে গুনতে হচ্ছে 7 থেকে 12 লাখ টাকা পর্যন্ত। দালাল চক্রের প্রভাব এবং অনিয়ন্ত্রিত ভিসা বাণিজ্যের কারণে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। কুয়েত থেকে সাদেক রিপোর্টের পাঠানো তথ্য ও চিত্রে দেওয়ান মুবাশিরা হোসেনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েত। দেশটির অবকাঠামো উন্নয়ন ও পরিষ্কার পরিচ্ছন্নতা খাতে রয়েছে ব্যাপক কাজের চাহিদা। 18 নম্বর আর্টিকেল বা বেসরকারি খাতের কাজের ভিসা, শোন ভিসা সহ বিভিন্ন ধরনের ভিসা থাকলেও প্রতিটি ভিসার কাজের ক্ষেত্র ও নিয়মকানুন ভিন্ন। সরকারি নির্ধারিত নিয়ম অনুযায়ী একটি ভিসার খরচ প্রায় 1,06,780 টাকা। তবে বাস্তবে হাত বদলের কারণে একজন বাংলাদেশি সাধারণ শ্রমিকের কুয়েতে যেতে ভিসা প্রতি খরচ হয় 7 থেকে 12 লাখ টাকা পর্যন্ত। উন্নত জীবনের আশায় পরিবারের স্বচ্ছতা ফেরাতে কুয়েতে পাড়ি জমাচ্ছেন অসংখ্য শিক্ষিত, দক্ষ ও অদক্ষ তরুণ। কিন্তু ভিসা সংক্রান্ত সঠিক তথ্য যাচাই না করে দালালের খপ্পরে পড়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। স্থানীয় আইনকানুন না মেনে চলার ফলে অনেক বাংলাদেশি অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতা ও আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন। ফলে মরুভূমির বালিতে হারিয়ে যাচ্ছে অসংখ্য তরুণের স্বপ্ন। হাত বদল হওয়ার কারণে ভিসার মূল্য বাড়তেছে। তারপরে গত 3-4 বছর আগেও যখন নার্সেরা আসছে তারাও 1.5 লক্ষ টাকা খরচ করে আসতে পারে। কিন্তু এই যে বাংলাদেশি শ্রমিকদের ট্রেনিং কোম্পানিদের 8-10 লক্ষ টাকা হওয়ার কারণ হলো খোলা বাজারে ভিসা বিক্রি। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, কুয়েতে আসার আগে ভিসার ধরন, কাজের ক্ষেত্র, বেতন এবং চুক্তিপত্র ভালোভাবে যাচাই করা জরুরি, যাতে আইনি জটিলতা এড়ানো যায়। বাংলাদেশ সরকার কর্তৃক অভিবাসন ব্যয় নির্ধারণ করা আছে কুয়েতে, সেটি হচ্ছে 1,06,780 টাকা। এর বেশি অর্থ কাউকে দেওয়ার কথা না, ব্যয় করার কথা না। এবং ভিসা ক্রয় বা বিক্রয়, এর বেশি অর্থ প্রদান, আদান প্রদান দুটি হচ্ছে গিয়ে আইন অনুযায়ী অবৈধ। তবে একই ধরনের ভিসায় একই কাজে 1 থেকে 1.5 লাখ টাকায় কুয়েতে যেতে পারছেন ভারত, নেপাল ও শ্রীলঙ্কার শ্রমিকরা। অতিরিক্ত অভিবাসন ব্যয়ের চাপ সামলাতে গিয়ে অনেকেই অজান্তেই স্থানীয় আবাসন আইন লঙ্ঘনের সঙ্গে জড়িয়ে পড়েন। ফলে প্রশাসনের অভিযানে গ্রেপ্তার হয়ে অনেককেই শূন্য হাতে দেশে ফিরে যেতে হচ্ছে। দেওয়ান মুবাশিরা হোসেন, 71। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।